আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আমি তনুজা ইয়াসমিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। তো এর আগে আমার যে ভিডিওগুলো গিয়েছে আশা করি তোমরা দেখেছো, এবং আমি যে বাড়ির কাজগুলো দিয়েছিলাম সেগুলো মনে হয় আমার আশা করবো যে তোমরা অনুশীলন করেছো। আচ্ছা, তো আজকে আহ, তোমাদের অধ্যায় 6 নিয়ে আমি আলোচনা করব। অধ্যায় 6-এর বিষয় কি? জলবায়ু ও দুর্যোগ। দুর্যোগ এর পার্ট 1 ও পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো পার্ট 1টা আমরা প্রথমে দেখি। তোমরা সবাই বইটা খোলো, অবশ্যই বই খোলো, পেজ নাম্বার 48। দেখো কি আছে। জলবায়ু পরিবর্তন। খুলেছো তোমরা? তোমরা সবাই বই আশা করি। তো কি আছে আগে দেখো, বইয়ে যেটা আছে সেটাই আমি পড়ছি। আগে দেখো, কোনো স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও বৃষ্টিপাতকে আবহাওয়া বলে। এখন কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই হলো জলবায়ু। জলবায়ু হলো যে কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। এখন সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে কিন্তু জলবায়ু বলা হয়। এখন দেখো, আমরা যে পড়তেছি যে জলবায়ু পরিবর্তন, জলবায়ু জানার আগে কিন্তু আমাদের আবহাওয়াটা জানা দরকার। আবহাওয়াটা কিন্তু দেখো যে এখানে তোমরা লক্ষ্য করো, এটা কিন্তু স্বল্পকালীন অবস্থাকে মিন করছে। স্বল্পকালীন অবস্থা আর আবহাওয়ারই 30 থেকে 40 বছরের যে গড়টা, সেটাকে আমরা কিন্তু জলবায়ু বলছি। হ্যাঁ, এখন দেখো, প্রাকৃতিক অবস্থান এবং জলবায়ুগত কারণে বাংলাদেশের বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্পের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের কিন্তু ঝুঁকি রয়েছে। আচ্ছা, এখন দেখো যে কিসের জন্য এই জলবায়ুটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, বদলে যাচ্ছে। বিভিন্ন কারণে জলবায়ুটা কিন্তু বদলে যাচ্ছে। এর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে মানব সৃষ্ট দূষণ। কি ওগুলো দেখো, যেমন শিল্প কারখানা এবং যানবাহনের ধোঁয়া। এর ফলে কি হচ্ছে দেখো, যে বিশ্বের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। আর তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যে একদিকে বরফ গলে যাচ্ছে আর অন্যদিকে জলাশয়গুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে। ফলে পরিবেশ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, এখন দেখো যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে কি কি করছে। এই যে পরিবর্তনটা হচ্ছে, তাহলে এটা কি আমাদের উপর কি বিরূপ প্রভাব ফেলছে নাকি কি হচ্ছে দেখো। অবশ্যই বিরূপ প্রভাবই ফেলছে। তাহলে কি কি সেগুলো আমরা দেখে নেই, কি কি অসুবিধা ঘটাচ্ছে। তাহলে 1 নম্বর দেখো, গড় তাপমাত্রাতে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আর অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হচ্ছে। আর তারপরে কি হচ্ছে, যে ঘূর্ণিঝড়ের প্রকোপও কিন্তু বেড়ে যাচ্ছে। তারপরে দেখো যে বারবার ভয়াবহ বন্যা হচ্ছে। আমাদের কিন্তু এখনো কিন্তু বন্যাটাই চলছে, তাই না? সবাই আমরা এটার সাথে পরিচিত। আবার কি হচ্ছে দেখো, মাটির লবণাক্ততা বেড়ে কৃষি জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেখানে আমাদের দেশের বেশিরভাগ মানুষই কৃষির সাথে সংশ্লিষ্ট। দেখো, গাছপালা ও বিভিন্ন প্রাণী ধ্বংস হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে দেখো যে ভূগর্ভস্থ পানির স্তরটা মাটির নিচে যে পানি আছে সেটার স্তর কিন্তু নিচে নামে যাচ্ছে। আর এটা কিন্তু খুব যদি নিচে নামতেই থাকে দিনের পর দিন, ডে বাই ডে, তাহলে কিন্তু আমাদের কি আমরা যে প্রয়োজনীয় যে সেচের পানি পাবো না, খাওয়ার পানি পাবো না, জনজীবন কিন্তু দুর্বিষহ হয়ে পড়বে। তাহলে দেখো যে আমরা জানলাম যে জলবায়ু পরিবর্তনের কারণগুলি। এখন আমরা তোমরা কি একটা ছবি দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা কিসের ছবি মনে হচ্ছে তোমাদের? চারিদিকে পানি, তাই না? তাহলে এটা হচ্ছে বন্যার ছবি। এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ আছে, তার মধ্যে বন্যা একটি। দেখো, আশেপাশে দোকানপাট ডুবে গেছে, স্থাপনা, বাসাঘর, যানবাহনে দেখো চাকা পর্যন্ত তলিয়ে গেছে, তাই না? মানুষ দেখো চলাচলে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। তারপরে দেখো কি আছে, দেখো যে জলবায়ু পরিবর্তনের মাত্রা ব্যাপক হলে প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। এখন ধারণা করা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের ফলে 2050 সালের মধ্যে বাংলাদেশের 20% এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে। এতে খাদ্য উৎপাদন, বাড়িঘর, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ভয়াবহ ক্ষতির সম্মুখীন কিন্তু হতে পারে। আর তাই এই দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিশেষত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কিন্তু কাজ করে যাচ্ছে। আচ্ছা, এখন দেখো যে দুর্যোগ আমরা যে বলতেছি, এখন দুর্যোগের সংজ্ঞাটা তোমাদের বই নাই, তোমরা একটু নোট ডাউন করে নাও।
প্রাকৃতিক বা মানবসৃষ্ট যে সকল ঘটনা মানুষের স্বাভাবিক জীবন ধারাকে ব্যাহত করে, মানুষের সম্পদ ও পরিবেশের ক্ষতি সাধন করে, তাকে কিন্তু দুর্যোগ বলে। এখন দেখো যে প্রাকৃতিক দুর্যোগটা কি। আচ্ছা, প্রাকৃতিক কারণে যে সকল দুর্যোগ সংঘটিত হয় তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে। এখন এর ফলে কি কি হচ্ছে, কি কি অসুবিধা ঘটাচ্ছে দেখো। যে এর ফলে জনগণ চরম দুর্ভোগ্য হয়, ব্যক্তি ও পরিবারের সম্পদ বিনষ্ট হয়, বিপুল পরিমাণে রাষ্ট্রীয় সম্পদ কিন্তু ধ্বংস হয়, সর্বোপরি কি হয় যে দেশ ও জাতির উন্নয়নের ধারা কিন্তু ব্যাহত হয়। কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম এখানে আমি দিলাম দেখো। নদী ভাঙন, বন্যা, খরা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিধস, মহামারী, অগ্নিকাণ্ড, টর্নেডো ইত্যাদি, এগুলো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, তাই না? এখন দেখো আবহাওয়াটা কি একটু আগে জেনেছো, তারপরেও আর একটু ভালো করে লেখার জন্য, জানার জন্য দেখো যে কোন স্থানে স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকেই আবহাওয়া বলে। আবহাওয়া প্রতিদিন এমনকি ঘন্টায় ঘন্টায় কিন্তু বদলাতে পারে বা বদলায়ও। তাপমাত্রা, বায়ুর চাপ ও গতি, বাতাসের আর্দ্রতা এবং বৃষ্টিপাতের পরিমাণ হিসাব করে এটি নির্ধারণ করা হয়। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এটা হচ্ছে কিন্তু আবহাওয়ার ক্ষেত্রে মানে এটা লক্ষণীয় বিষয় যে স্বল্প সময়, এটা মাথায় রাখবা যে স্বল্প সময়, আবহাওয়াটা হচ্ছে স্বল্প সময়ের সাথে সংশ্লিষ্ট। আর জলবায়ুটা কি এখন আমরা দেখতেছি যে কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাই কিন্তু জলবায়ু। আচ্ছা, জলবায়ু হলো যে কোনো স্থানের বহু বছরের, লক্ষ্য করো, বহু বছরের আবহাওয়ার অবস্থা বা গড় অবস্থা। সাধারণত 30 থেকে 40 বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কেই কিন্তু জলবায়ু বলে। জলবায়ু কিন্তু প্রতিনিয়ত বদলায় না। এখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে আবহাওয়া জলবায়ুর সংজ্ঞা দাও, আবার পার্থক্য দাও। তোমরা এই সময়টা কিন্তু অবশ্যই উল্লেখ করবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আসতে পারে যে জলবায়ু কেন বদলে যাচ্ছে বা জলবায়ু পরিবর্তন হয় কেন, একই ব্যাপার। তা দেখো যে বিশ্বের জলবায়ু বিভিন্ন কারণে বদলে যাচ্ছে। এই দুইটি কারণ রয়েছে, যে এক নম্বর হচ্ছে মানব সৃষ্ট কারণ, আর 2 নম্বর হচ্ছে যে প্রাকৃতিক কারণ। তাই আসো আমরা জানি মানব সৃষ্ট কারণগুলো কি কি। এখন মানব সৃষ্ট কারণগুলো হচ্ছে যে গাছপালা কেটে ফেলা, অধিক শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়া। প্রাকৃতিক কারণগুলো কি কি দেখো, যে বৈশ্বিক যে উষ্ণায়ন বৃদ্ধি পাওয়াটা, তারপরে মাটির লবণাক্ততা বেড়ে যাওয়া। তবে এর মধ্যে মানবসৃষ্ট কারণে কিন্তু বেশি দায়ী জলবায়ু পরিবর্তনের জন্য। ঠিক আছে, এখন তোমাদের বইয়ে দেখো আছে ক এসো বলি। কয়টি প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমি পড়তেছি এবং উত্তরও বলে দিচ্ছি, তোমরা কিন্তু খাতায় লিখে নাও। ঠিক আছে, প্রথমে দেখো কি লেখা আছে। আমরা পরিবেশের কি কি ক্ষতি সাধন করি? যত্রতত্র দেখো তোমরা লিখে নাও। যত্রতত্র মানে যেখানে সেখানে শিল্প কারখানা প্রতিষ্ঠা করে কিন্তু আমরা শব্দ দূষণ ঘটাচ্ছি। শিল্প কারখানা যে বর্জ্য আছে সেটা মাটি এবং পানি, বায়ু তিনটাই কিন্তু দূষণ করছে। যানবাহনের কালো ধোঁয়া পরিবেশের অত্যাধিক ক্ষতি সাধন করছে। এছাড়াও আমরা কারণে অকারণে কিন্তু গাছ কাটছি ও পরিবেশের কিন্তু ক্ষতি সাধন করছি। আচ্ছা, এখন 2 নাম্বার প্রশ্নটা দেখো তোমরা এসো বলির, যে এর ফলে পরিবেশের কি প্রভাব পড়ে। এই যে আমরা পরিবেশের ক্ষতি করতেছি, এর ফলে পরিবেশের কি প্রভাব পড়ে? তো অবশ্যই প্রভাব বিস্তার করে, এবং সেটা এর ফলে বিশ্বের যে তাপমাত্রা এটা বেড়ে যাচ্ছে, তাই না? তাপমাত্রা বেড়ে যাওয়াতে কি হচ্ছে যে একদিকে পৃথিবীর যে মেরু অঞ্চল আছে, মেরু অঞ্চল এবং হিমালয়ের বরফ কিন্তু গলে যাচ্ছে। আবার অন্যদিকে কি খরার কারণে ফসলি যে পানি সহ জলাশয় শুকিয়ে যাচ্ছে, ফলে পরিবেশের কিন্তু ক্ষতি হচ্ছে, তাই না? এখন দেখো পরিবেশের বিপর্যয়ের কারণে পৃথিবী কি ধরনের ক্ষতির সম্মুখীন হবে। এই যে পরিবেশের বিপর্যয়ের কারণে পৃথিবী কি ধরনের ক্ষতির সম্মুখীন হবে, দেখো যে পরিবেশের দূষণের ফলে গুরুতর প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। যেমন মেরু অঞ্চল ও হিমালয়ের বরফ গলে সমুদ্রে পড়ছে, ফলে সমুদ্রের পানি কি বেড়ে গিয়ে পৃথিবীর বিভিন্ন যে নিচু জায়গাগুলো আছে বা নিম্নাঞ্চলগুলো আছে ও উপকূলের অঞ্চল কিন্তু ভরাট করে ফেলতেছে, ভরে যাবে। এছাড়াও বাড়িঘর, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ভয়াবহ ক্ষতির সম্মুখীন কি হতে পারে, তাই না? পানি বেড়ে গেলে যে দুর্ভোগটা বেড়ে যাবে। আচ্ছা, আমরা এটা কিভাবে রোধ করতে পারি? যে পরিবেশ দূষণ রোধে সর্বপ্রথম মানুষকে পরিবেশ দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে। আমরা যদি না জানি যে ক্ষতিটা কেন হচ্ছে, তাহলে আমরা সচেতন হব না। বা তাহলে মানুষের সদিচ্ছার ফলে পরিবেশ দূষণের মানব সৃষ্ট কারণগুলো কিন্তু বন্ধ করতে হবে। এছাড়া পরিবেশ দূষণের প্রযুক্তিরও কিন্তু উদ্ভাবন করতে হবে, যেটা কিন্তু উন্নত বিশ্বে আছে।
এখন দেখো এসো লিখি তোমাদের অনুশীলনী দেখো বের করো। নিচের কি আছে দেখো, নিচের 2টি কলামে জলবায়ু পরিবর্তনের কারণ ও ফলাফল লেখো, কাজটি জোড়ায় করো। 42 নম্বর পৃষ্ঠার। আচ্ছা এটা একপাশে দেখো কি আছে, জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট কারণ, একপাশে জলবায়ু পরিবর্তনের ফলাফল। আমি কিন্তু একটু আগে আলোচনা করেছি, এটা কিন্তু আমি বলে দিচ্ছি, কিন্তু তোমরা আশা করবো যে বাসায় এটা করবা। জলবায়ু পরিবর্তনের মানব সৃষ্ট কারণ কি কি, যে মানুষ কি কি করে, যেমন গাছপালা কাটছে তাই না, এর ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে। একপাশে লিখবা যে গাছপালা কেটে ফেলছে, তাহলে আর ফলাফলে কি লিখবা, যে তাপমাত্রাটা কি কাটার ফলে কি তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে, তাই না? এরকম করে কিন্তু বাড়ি কাজটা তোমরা করবা, এটা এই কাজটা করবা। আর গ নাম্বার কি আছে, যে আরো কিছু করি তোমাদের বইয়ে এই লেখাগুলো আছে। দেখো এখানে আমি বলতেছি 2007 সালে বঙ্গোপসাগরে সৃষ্ট সিডরের মতো আরো কিছু ঘূর্ণিঝড় সম্পর্কে তথ্য খুঁজে বের করো। ঘন্টায় গতিবেগ ছিল 160 কিলোমিটার, যা 3447 জনের জীবনহানি ঘটায়। 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় 330 জন মারা যায়, আর 8208 জন কিন্তু নিখোঁজ হয়, এবং 10 লক্ষেরও বেশি লোক কিন্তু গৃহহীন হয়ে পড়ে। ঘূর্ণিঝড়গুলো সম্পর্কে তোমার পরিবারের লোকজনের বা শিক্ষকের কি মনে হচ্ছে তা জেনে নাও। আচ্ছা আমার কথা আমি বলবো, দেখো পরিবার লোকজনের কথা তারা বলবে। এখন দেখো যে 2013 সালের 16 মে যে মহাসেন বাংলাদেশের উপকূলীয়, এটা মহাসেন নাম, ঘূর্ণিঝড়টার নাম কি মহাসেন, যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু আঘাত হানে। এখন এটার নিয়ে কিছু তথ্য তোমাদের দিচ্ছি। দেখো যে এর গতিবেগ ছিল কত, ঘন্টায় 85 কিলোমিটার, আর এতে কিন্তু 17 জন মারা যায়, আর 50,000 পরিবার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এটুকু লিখলেই হবে। আচ্ছা এখন ঘ নাম্বার কি, যে যাচাই করি আছে না তোমাদের প্রশ্ন একটা, দেখো অল্প কথায় উত্তর দাও। তাপমাত্রা বেড়ে গেলে পরিবেশের কি ক্ষতি হয়? আচ্ছা কি ক্ষতি হয় দেখো, নোট ডাউন করে নাও তোমরা সবাই। তাপমাত্রা বৃদ্ধিতে হিমালয়ের বরফ গলতে শুরু করবে, এবং সমুদ্রপৃষ্ঠের কিন্তু উচ্চতাটা বৃদ্ধি পাবে। ফলে কি হবে, যে বাংলাদেশের 20% নিচু এলাকা সমুদ্রে তলিয়ে যাবে, আর বারবার ভয়াবহ বন্যারও ঝুঁকি থাকবে, তাই না? আর ঘূর্ণিঝড়ের প্রকোপও কিন্তু অনেকটাই বেড়ে যাবে। জলাশয় শুকিয়ে খরার প্রকোপ বৃদ্ধি পাবে, আবার খাদ্য উৎপাদন, তারপর বাড়িঘর, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতির উপরে কিন্তু ভয়াবহ ক্ষতির প্রভাব কিন্তু পড়বে। আচ্ছা এরপরে কি আছে দেখো, যে নিচের প্রশ্ন আমি এই যে আলোচনা করলাম এর আলোকে আমি তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দিব, এটা কিন্তু তোমরা নিজেরাই লিখবে, আমি তোমাদেরকে সাহায্য করবো মাত্র। দুর্যোগ কাকে বলে আমি দিয়ে দিচ্ছি একটু আগে, আর এটা আলোচনা করছি না। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি রয়েছে কেন? তোমাদের বই আছে, দেখো যে প্রাকৃতিক কারণে এবং জলবায়ুগত কারণে কিন্তু বাংলাদেশের ঝুঁকি রয়েছে দুর্যোগের। আচ্ছা বিশ্বের জলবায়ু বদলে যাওয়ার 2টি কারণ লেখো। মানব সৃষ্ট কারণ আছে, আবার প্রাকৃতিক কারণ আছে। আর দেখো যে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন 2টি ফলাফল প্রভাব লেখো। অনেকগুলো প্রভাব তোমাদের বইয়ে আমি দিলাম আছে, তার মধ্যে কি, যে ঘন ঘন বন্যা দেখা দিবে, বা অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হবে, এটা অনেকগুলো কারণ আছে, যেটা ফলাফল আছে, যে কোনো 2টা তোমরা লিখবা। আর দুর্যোগের সম্ভাবনা কখন বেড়ে যায়, যখন কিনা জলবায়ুটা পরিবর্তন হয়, তখন কিনা তোমরা দুর্যোগের সম্ভাবনাটা কিন্তু বেড়ে যায়। আচ্ছা কত সালের মধ্যে 20% এলাকা তলিয়ে যেতে পারে? তোমরা কিন্তু ওই যে 48 পৃষ্ঠায় পড়লা একটু আগে, তাই না? যে কত সালের মধ্যে বলো তো? 2050 সালের মধ্যে। এটা অবশ্যই তোমরা বাক্য আকারে লিখবে, আমি এমনি বললাম সংক্ষিপ্তের জন্য, বাক্য আকারে লিখবে অবশ্যই। আর 7 নম্বর কি, যে দুর্যোগ মোকাবেলায় সরকারের কোন মন্ত্রণালয় কাজ করছে? তোমাদের কিন্তু এর বইয়ে আছে, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কিন্তু কাজ করছে। আচ্ছা আবহাওয়া জলবায়ু সংজ্ঞা লেখো, একটু আগে আমি বললাম, এটা রিপিট করবো না। আবহাওয়া জলবায়ু 2টি পার্থক্য লেখো, এটা তোমরা নিজেরাই বের করবা, সংজ্ঞাটা দিবা, সময়টা দিবা, দিয়ে সুন্দর করে লিখবা। আচ্ছা তাপমাত্রা বেড়ে যাওয়ার পরিবেশে কি পরিবর্তন হচ্ছে, একটু আগে আমি বললাম, যে তাপমাত্রা বেড়ে গেলে মেরু অঞ্চলে বরফ গলবে, তারপরে বরফগুলি কি হবে, সমুদ্রে পানি বৃদ্ধি পাবে, তারপরে বন্যার সৃষ্টি হবে, তাই না? এসব। আচ্ছা এটা কিন্তু সংক্ষিপ্ত অল্প কেটে লিখলেই হবে। আর এখন দেখো কাঠামোবদ্ধ প্রশ্ন কি আছে, যে জলবায়ু কি, কেমন কাঠামোবদ্ধ প্রশ্ন, এটা একটা মডেল বা নমুনা আমি দিয়েছি। দেখো জলবায়ু কি, জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন, জলবায়ু পরিবর্তনের 4টি প্রভাব লিখো। এগুলো কিন্তু উত্তর তোমরা নিজেরাই লিখবা। জলবায়ু কি তোমরা জেনেছো, জলবায়ু পরিবর্তন হচ্ছে কেন সেটা জানছো, তো জানলা তোমরা, পরিবর্তনের প্রভাব কি সেটাও তোমরা কিন্তু লিখতে পারবে। এখন দেখো প্রাকৃতিক দুর্যোগ কি, প্রাকৃতিক দুর্যোগের সময় বেড়ে যায় কেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় 4টি করণীয় লেখো। আমি কিন্তু প্রাকৃতিক দুর্যোগ নিয়েও একটু আগে আলোচনা করেছি, তোমরা এটা কিন্তু নিজেরাই লিখবে। এখন দুর্যোগ মোকাবেলা 4টি করণীয় দেখো, এই সম্পর্কে যে ম্যাডাম এটা তো বই নাই, তো তোমরা প্রশ্ন করতে পারো
যে 4টি করণীয়ের মধ্যে কি কি হতে পারে। 1 নম্বরটা দেখো যে দুর্যোগের খবরটি মাইক যোগে যদি প্রচার করতে হবে, আর প্রয়োজনীয় জিনিসপত্র যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে কিন্তু আগেই সেজন্য আগেই নিরাপদ স্থানে সরিয়ে ফেলতে হবে। আর দুর্যোগ চলাকালীন সময় পরিবার পরিজন সহ কিন্তু আশ্রয়স্থলে কিন্তু আশ্রয় গ্রহণ করতে হবে। আর ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি বেসরকারি ত্রাণের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। আর এখন আশা করি তোমরা বুঝতে পেরেছো যেটুকু আমরা আলোচনা করলাম। এখন আমরা চলে যাই পার্ট 2। হ্যাঁ, নদী ভাঙন। তাহলে দেখো তোমাদের বইয়ে যেসব কথা আছে আমি পড়ছি, তোমরা আমার সাথে পড়ো। বাংলাদেশে অসংখ্য নদী আছে। তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ যে নীল রেখাগুলো দেখো ইন্ডিকেট করছে আমাদের নদীগুলোকে, বাংলাদেশের নদীগুলোকে। ঠিক আছে। এখন দেখেছো ছবিটা? আচ্ছা, তাই এদেশের অনেক জায়গাতেই নদী ভাঙনের প্রবণতা দেখা যায়। যেহেতু নদীর সংখ্যা বেশি, তাই ভাঙনের প্রবণতাও কিন্তু বেশি। আচ্ছা, কেন? আচ্ছা, নদী ভাঙন কি? যে নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে মানুষের মূল্যবান কৃষি জমি, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও হাট বাজার বিলীন হয়ে যায়। ফলে কি হচ্ছে যে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবন কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হয়। এখন তোমরা দেখো একটি ছবি দেখতে পাচ্ছ তোমরা। এটা কিসের ছবি মনে হচ্ছে? দেখো তো নদী, তারপরে পাশে পাড় একটা দেয়া আছে, কিন্তু পাড়টা কি ভাঙা, তাই না? এখন দেখো কোন অংশটাকে দেখো, একটা চিহ্নের মাধ্যমে আমি দেখাচ্ছি যে দেখো এই পাড়টা কিন্তু ভেঙে গেছে, তাই না? এটা হচ্ছে নদী ভাঙনের একটা চিত্র। আচ্ছা, নদী ভাঙনের চিত্রটা আমরা দেখলাম। এখন যে নদী ভাঙন কেন হচ্ছে, যে নদী ভাঙনের একটি অন্যতম কারণ হচ্ছে কি যে বন্যা। যে বন্যার কিভাবে ক্ষতিগ্রস্ত করছে নদীর পাড় ভাঙছে। দেখো যে বন্যার অতিরিক্ত পানির স্রোত ও ঢেউ নদীর পাড়ে যখন আঘাত হানে, ফলে বন্যার সময় যে নদী ভাঙন শুরু হলে তা মারাত্মক আকার কিন্তু ধারণ করে। আর নিচের মানব সৃষ্ট কারণগুলোও কিন্তু নদীর পাড় ভাঙনের জন্য দায়ী। কি কি সেগুলো দেখে নেই। যে মানুষ কি কি করছে দেখো, যে নদী থেকে বালু তুলছে বা উত্তোলন করছে, একই কথা। আচ্ছা, নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা। এখন দেখো যে মানব সৃষ্ট এবং প্রাকৃতিক কারণে অনেক সময় নদীর স্বাভাবিক প্রবাহ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, নদী ভাঙন এখন বলতেছি যে নদী ভাঙনটা কি তোমরা জানলা, তারপর আর একটু নোট ডাউন করো না তোমরা খাতায়, যে নদী ভাঙন একটি আসলে কি প্রাকৃতিক দুর্যোগ, তাই না? অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে একটি। তারপরে সাধারণত নদীর পাড় ভেঙে স্থলভাগ বিলীন হয়ে যাওয়াকে নদী ভাঙন বলে। এখন নদী ভাঙনটা কেন হচ্ছে? যে নদী ভাঙন মূলত দুটি কারণে হচ্ছে, যে একটা হচ্ছে মানব সৃষ্ট কারণ, একটা 2 নম্বর হচ্ছে কি প্রাকৃতিক কারণ। এখন মানব সৃষ্ট কারণগুলো কি? দেখো যে নদী থেকে বালু উত্তোলন, নদীর তীরবর্তী গাছপালা কেটে ফেলা, অপরিকল্পিত নদী শাসন, যেখানে সেখানে বাদ দেওয়া, এগুলো কিন্তু মানব সৃষ্ট কারণ। আচ্ছা, প্রাকৃতিক কারণগুলো কি? যে বন্যার অতিরিক্ত পানির স্রোত, পানির স্রোত ঢেউ নদীর পাড়ে আঘাত হানে, ফলে এই সময় নদী ভাঙন শুরু হলে তা কিন্তু মারাত্মক আকার ধারণ করে। এখন এসো বলি তোমাদের বই আছে, দেখো বের করো। তোমাদের বই আছে, দেখো যে তোমার এলাকায় বা এলাকার আশেপাশে কোনো নদী বা জলাশয় নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করো। কি কি প্রশ্ন আছে এখানে? দেখো যে ওই নদীতে কি কখনো বন্যা হয়েছে? নদীর তীরে কোনো স্থাপনা দেখেছো কি? বন্যার প্রভাবে কি হয়? এখন উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখো যে যার যার এলাকার পাশে তারা সেই সব নদীর নাম লিখবা। আমি রংপুরে থাকি, তাই দেখো যে আমি লিখছি আমার মতো করে যে হ্যাঁ হয়েছে, চলতি বছরটি তিস্তা নদীতে বন্যা হয়েছে। আর 2 নম্বর কি? যে নদীর তীরে কোনো স্থাপনা দেখেছো কি? হ্যাঁ, যে দেখেছি যে মানুষ নদীর তীর দখল করে ঘর বাড়ি কলকারখানা নির্মাণ করছে, নদী থেকে কিন্তু বালু উত্তোলন করতে দেখেছি। 3 নম্বর কি? যে বন্যার প্রভাবে কি হচ্ছে? বন্যার অতিরিক্ত পানির স্রোত ও নদী ঢেউ পাড়ে আঘাত হানে, ফলে নদী ভাঙন শুরু হয়। নদী ভাঙনের মারাত্মক রূপ কিন্তু গ্রামের পর গ্রাম কিংবা কোনো সমৃদ্ধ শহর পর্যন্ত তলিয়ে যেতে পারে, বা কোনো স্থাপনা বলো। আমরা চলতি বছরে যে বন্যাটা দেখেছি, দেখো তোমরা খবরে দেখেছো না, যে পদ্মার তীরে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাধ্যমিক বিদ্যালয় কিন্তু সম্পূর্ণই মানে চোখে নিমেষে কিন্তু পানিতলে তলিয়ে গেছে, তাই না? এটা আমরা অভিজ্ঞতা লাভ করলাম এবার বন্যা থেকে। আচ্ছা, এরপরে দেখো যে নাম্বার কি আছে, যে এসো লিখি। দেখো আছে একটা বক্স আছে। দেখো নদী ভাঙনের মানব সৃষ্ট কারণ এবং ফলাফল লেখো, কাজটি জোড়াই করো। মানব সৃষ্ট কারণ তোমরা একটু আগে পড়েছো, ফলাফলও তোমরা লিখে ফেলবে, এটা তোমাদের বাড়ির কাজ। আর এখন নাম্বার দেখো যে আরো কিছু করি। কি আছে, যে পানি উন্নয়ন বোর্ড নদী পাড় রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। যেমন কি কি কাজ করছে তারা?
সরকারের যে পানি উন্নয়ন বোর্ড আছে তাদের কাছে কি যে বন্যা প্রতিরোধের বাঁধ তৈরি করছে, সেচের জন্য কালভার্ট, তারপর কি স্লুইস লেট নিয়ন্ত্রণ করা, গেট স্লুইস লেট গেট নিয়ন্ত্রণ করছে, আর হচ্ছে কি বন্যায় সতর্কতা অবলম্বনের জন্য নানা ধরনের প্রস্তুতি নেয়া। আচ্ছা, তোমার এলাকায় বন্যা ও বন্যা নিয়ন্ত্রণের কি প্রয়োজন সে সম্বন্ধে মতামত জানিয়ে পানি উন্নয়ন বোর্ডে চিঠি লেখো। এটা তোমরা যে যার মতো লিখে নিবে। এখন দেখো যে যাচাই করি, যে অল্প কথায় উত্তর দাও। নদী ভাঙনের ফলে কি হয়? তোমাদের বইয়ে আছে, দেখো। তা তোমরা উত্তরটা লিখে নাও যে নদীর পাড় ভেঙে যাওয়ার ফলে কি হয়, যে বন্যা হচ্ছে, মানুষের বসত বাড়ি কৃষি জমি বিলীন হয়ে যাচ্ছে, এমনকি সমস্ত গ্রাম সড়ক রেলপথ, একটু আগে তো বললাম, গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। ফলে দেশের আর্থসামাজিক ব্যবস্থা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই না? নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর লিখো। এখন দেখো যে নদী 1 নম্বর কি আছে, যে নদী ভাঙন কি? নদী ভাঙন কি? এগুলো নদী ভাঙন কিভাবে আমাদের আর্থসামাজিক জীবনকে ক্ষতিগ্রস্ত করে? এই উত্তরগুলো আমি আশা করবো যে তোমরা একাই দিতে পারবা। তারপরেও বলতেছি, দেখো যে নদী ভাঙন কিভাবে আমাদের আর্থসামাজিক, নদীর ভাঙনের ফলে যে গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে, গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলে কৃষিকাজ সহ আমাদের কিন্তু অর্থনৈতিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে লিখবে। নদী ভাঙন একটি অন্যতম প্রাকৃতিক কারণ কি, এটা হচ্ছে বন্যা। তারপরে হচ্ছে নদী ভাঙনের 2টি মানচিত্র কারণ লিখো, এটাও আলোচনা করেছি। বন্যার সময় নদী ভাঙনের রূপ মারাত্মক আকার ধারণ করে কেন, যে পাড় ভেঙে যায় এই জন্য। তারপরে যে কাঠামোবদ্ধ প্রশ্ন, 1 নম্বর দেখো নদী ভাঙন কি, নদী ভাঙন কেন হয়, আর নদী ভাঙনের 4টি ক্ষতিকর প্রভাব লিখো। এটাও তোমরা কিন্তু নিজেরাই করবা। নদী ভাঙনের 4টা ক্ষতিকর কি, নদী ভাঙলে তোমাদের কি কি হবে, যে তোমাদের ফসলি জমি নষ্ট হচ্ছে, সেই জন্য আমাদের কৃষিকাজ ব্যাহত হচ্ছে, গুরুত্বপূর্ণ স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে। তাহলে তোমরা কি শিক্ষার্থী হিসেবে তোমরা ক্লাস করবা কোথায়, স্থাপনায় যদি বিলীন হয়ে যায়, তাই না? শিক্ষাক্ষেত্রে বলো, কৃষিক্ষেত্রে বলো, সব ক্ষেত্রে কিন্তু এর বিরূপ প্রভাবটা কিন্তু পড়ছে। এভাবে তোমরা কিন্তু নোট করবে। আচ্ছা, বন্যা কি, বন্যা কেন হয়, বন্যা প্রতিরোধে 4টি করণীয় লিখো। তো আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও যে বন্যা কি, তোমরা একটু জেনেছো বন্যা কি একটি প্রাকৃতিক দুর্যোগ। বন্যা কেন হয়, যে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে বন্যা হয়। আর বন্যা প্রতিরোধের যে 4টি করণীয় আছে, যে 4টি করণীয় কি কি, যে বন্যার পানির বন্যা থেকে রক্ষা করার জন্য কি, যে বাঁধ নির্মাণ করতে হবে, তাই না? নদীর পাড়ে বাঁধ নির্মাণ করতে হবে। কিন্তু এই 2 নম্বর লেখো যে বাঁধটা নির্মাণ করতে হবে পরিকল্পিতভাবে। অপরিকল্পিত বাঁধ নির্মাণ করা থেকে বিরত থাকতে হবে, কারণ এটা জলাবদ্ধতার কিন্তু সৃষ্টি করে। আর কি করতে হবে, যে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা কিন্তু পূর্ব থেকেই গ্রহণ করতে হবে। এই 4টি লিখবে, আশা করি এইভাবে সুন্দর করে লিখবে। এখন আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিব, আমি যে এতক্ষণ আলোচনা করলাম তার আলোকেই। এখন দেখো হোমওয়ার্কগুলো তোমরা লিখে নাও খাতার মধ্যে, ঠিক আছে? 1 নম্বর দেখো যে প্রদত্ত সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর লিখো, 1 নম্বর। আর 2 নম্বর কি, যে পার্ট 1 ও 2 থেকে তোমরা নিজেরাই শূন্যস্থান বের করবে এবং লিখবে, ঠিক আছে? তো এই 2টা হোমওয়ার্ক। আর আশা করি যে তোমরা আমি যেগুলো দিলাম সংজ্ঞাগুলি, ওগুলো তোমরা সুন্দর করে নোট ডাউন করেছো। আর এগুলো কিন্তু করে রাখবে, স্কুল খুললে আমাকে অথবা সংস্কৃত টিচারকে কিন্তু দেখিয়ে নিবে। ওকে, আচ্ছা। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসাতেই থাকো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।